বিসমিল্লাহির রহমানির রহিম। আসামটেক সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামুন রেজা আজকে তোমাদেরকে জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু আলোচনা করব। অধ্যায়টার নাম কোষ বিভাজন। তার আগে একটু বলে নেই, এই করোনা মহামারীতে তোমরা দীর্ঘদিন ক্লাস থেকে দূরে আছো, বাসায় অবস্থান করতেছো, তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি অনলাইনের মাধ্যমে তোমাদেরকে কিছু শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রাখার জন্য। আশা করি তোমরা এতে সবাই সামিল হবে এবং যারা তোমার বন্ধু বান্ধব যারা এখনও এই কার্যক্রমের বাইরে আছে তাদেরকে বলবে যেন এই কার্যক্রমে সামিল হয়। এবং এর জন্য আমরা শিক্ষক এবং আমাদের যারা অফিসার তারা অনেক কষ্ট করছে। আমাদের অধ্যক্ষ মহোদয়, আমাদের সম্পাদক স্যার সহ অন্যান্য স্যার ম্যাডাম অনেক কষ্ট করছে অনলাইন কার্যক্রমটাকে, শিক্ষা কার্যক্রমটা চালিয়ে নেওয়ার জন্য। এই কষ্ট সব কিছুই তোমাদের জন্য। তোমরা যদি এর থেকে উপকৃত হও, তোমরা যদি এখানে সামিল হও, এই ক্লাসগুলোতে জয়েন করো, তাহলে আমাদের কষ্টটা, আমাদের প্রিন্সিপাল ম্যাডামের কষ্টটা সার্থক হবে। আর যদি তোমরা এর থেকে দূরে থাকো তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না। তো আমি আশা করব আমরা সবাই সব ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। আমি আর কথা বলি, আমি আমার মূল কাজ যেটা আমি শিক্ষা কার্যক্রমে চলে আমি আজকে পড়াবো উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়, যার নাম হচ্ছে কোষ বিভাজন। তোমরা বোর্ডে হয়তো লেখাটা দেখতে পাচ্ছ, কোষ বিভাজন। কোষ বিভাজনের আর তোমরা কতজন সংযুক্ত আছে? 15 জন। তোমাদের শব্দ বা ছবিতে যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে একটু কমেন্ট বক্সে আমাকে জানাবা, আমি দেখতে পারবো। তাহলে আমি ওই অনুযায়ী তোমাদের সাথে সাউন্ডটা থাকলে অসুবিধা আছে? আমি পড়া শুরু করছি। আজকে আমাদের অধ্যায় দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন, বাংলায় হচ্ছে সেল ডিভিশন। তোমরা জানো অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী সব জায়গায় কোষ বিভাজন ছিল। মাইটোসিস মিওসিস সম্পর্কে নবম শ্রেণীতে প্রচুর পড়ানো হয়েছে, কলেজেও আছে, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে আমরা এইবার পড়াশোনা করব। আমি শুরু করছি। প্রথমেই সংজ্ঞাটা সম্পর্কে একটু আলোকপাত করি। কোষ বিভাজন কাকে বলে? তোমরা নামেই বুঝতে পারছো, কোষ বিভাজন। কোষ তো জানো, আমাদের প্রত্যেকের শরীরে হাজার হাজার লক্ষ মিলিয়ন মিলিয়ন কোষ নিয়ে আমাদের প্রত্যেকের শরীর গঠিত। কোষ হচ্ছে জীবদের গাঠনিক এবং কার্যকরী একক। কোষ বিভাজনটা কি? কোষ বিভাজন মানে কোষের ভেঙে যাওয়া। এখন কোষ ভেঙে যাবে মানে কি? মানে হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধিটাই হচ্ছে কোষ বিভাজন। অর্থাৎ কোষ বিভাজন কেন হবে? জীবের দৈহিক বৃদ্ধি এবং প্রজননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকেই বলা হয় কোষ বিভাজন। আমি আবারও বলছি, কোষ বিভাজন কাকে বলে আমরা আগে জানছি। কোষ সবাই জানি কোষ কি, আর কোষ বিভাজন মানে হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধি। অর্থাৎ একটা কোষ থেকে 2 বা ততোধিক কোষ তৈরির প্রক্রিয়াকেই বলা হয় কোষ বিভাজন। এবং কোষ বিভাজন কেন হবে? কোষ বিভাজনটা কেন দরকার? জীবের দৈহিক বৃদ্ধির জন্য দরকার, জীবের নিম্ন শ্রেণীর উদ্ভিদের বংশ বৃদ্ধির জন্য কোষ বিভাজনটা প্রয়োজন। আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানবো। এখন শুধু সংজ্ঞাটা আমরা জানলাম। এখন আমরা 2টা পয়েন্ট বলবো, 2টা পয়েন্ট একটু মনে রাখবা। আমরা আগেই জানলাম যে একটা কোষ থেকে 2 বা ততোধিক কোষ হবার যে প্রক্রিয়া তাকেই বলা হয় কোষ বিভাজন। এখন একটা কোষ থেকে যে 2টি বা তার চেয়ে বেশি কোষ তৈরি হবে, ওই নতুন কোষগুলিকে বলা হবে অপত্য কোষ। একটু নামটা মনে রাখবা। নতুন সৃষ্ট কোষগুলিকে বলা হবে অপত্য কোষ। আর যে কোষটি বিভাজিত হলো, যে কোষটি বিভাজিত হয়ে 2টি বা তার চেয়ে বেশি কোষে পরিণত হলো, ওই কোষটিকে বলা হয়
মাতৃকোষ বা মাদার সেল, মাতৃকোষ বা মাদার সেল। আর নতুন সৃষ্ট কোষগুলোকে বলা হবে অপত্য কোষ বা ডটার সেল। তোমরা মাদার সেল, ডটার সেল অথবা মাতৃকোষ এবং অপত্য কোষ এই টার্ম দুটি মনে রাখবে। আমি আবারও বলছি, মাতৃকোষ মানে যে কোষটি বিভাজিত হচ্ছে, আর অপত্য কোষ মানে নতুন যে বিভাজিত হবার পরে নতুন যে দুই বা তার চেয়ে বেশি কোষ তৈরি হলো তাকে বলা হয় অপত্য কোষ। আমরা জানি যে কোষ বিভাজন মূলত তিন প্রকার। কোষ বিভাজন মূলত তিন প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। কোষ বিভাজন মূলত তিন প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা মাইটোসিস এবং মিওসিস। ঠিক আছে, এখন আমরা মূল আমাদের পাঠ্য কিন্তু মাইটোসিস এবং মিওসিস। তারপরেও যেহেতু অ্যামাইটোসিস কোষ বিভাজনটাও আমরা জানলাম, সেই সম্পর্কে একটু সংজ্ঞাটা বলি। অ্যামাইটোসিস মানে হচ্ছে কি, আমরা জানি কোষে থাকে কি, নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে। এখন অ্যামাইটোসিসটা হচ্ছে যে ধরনের কোষ বিভাজনে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুইটি কোষে পরিণত হয় তাকেই বলা হয় অ্যামাইটোসিস। আমি আবারও বলি, যে ধরনের কোষ বিভাজনে একটা কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে যায়, সরাসরি বিভক্ত হয়ে দুইটি কোষে পরিণত হয়, সেই কোষ বিভাজনের নাম হচ্ছে অ্যামাইটোসিস। এবং এই অ্যামাইটোসিসটা আমরা কোথায় দেখি? অ্যামাইটোসিসটা নিম্ন শ্রেণীর জীব যেমন ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালজি, অ্যামিবা, তারপরে ইস্ট নামক এক ধরনের ছত্রাক, এই জাতীয় নিম্ন শ্রেণীর জীবে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় তারা সংখ্যা বৃদ্ধি করে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা। এবং এই যে অ্যামাইটোসিস প্রক্রিয়া, এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোনো জটিল পর্যায় নাই। জটিল পর্যায় মানে যেমন মাইটোসিস, মিওসিস আমরা পড়ব, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এই ইত্যাদি, টেলোফেজ, এই জাতীয় জটিল পর্যায়গুলো আছে। এই অ্যামাইটোসিসে এই কোনো জটিল পর্যায় নাই। অ্যামাইটোসিসে কোনো স্পিন্ডল যন্ত্র গঠিত হয় না, শুধু সরাসরি ওই সংশ্লিষ্ট কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি দুইটা ভাগে ভাগ হয়ে একটা থেকে দুইটা কোষে পরিণত হয়। যেহেতু কোনো জটিল পর্যায় নাই, যেহেতু কোনো স্পিন্ডল যন্ত্র গঠিত হয় না, এবং একটা কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি দুই ভাগে ভাগ হয়ে নতুন দুটি কোষ তৈরি করে, সেই জন্য অ্যামাইটোসিস প্রক্রিয়ার আরেক নাম হচ্ছে ডিরেক্ট সেল ডিভিশন বা প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিস বা ডিরেক্ট সেল ডিভিশন, ডিরেক্ট সেল ডিভিশন বা প্রত্যক্ষ কোষ বিভাজন। কেন ডিরেক্ট সেল ডিভিশন? কারণ ওই যে বললাম, সরাসরি একটা কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি দুই ভাগ হয়ে একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হয়। যেহেতু সরাসরি ভেঙে যায়, সেই জন্য এর নাম হচ্ছে, আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন বা ডিরেক্ট সেল ডিভিশন। আশা করি বুঝতে পেরেছ। আমরা 2 নাম্বার যে কোষ বিভাজন সেটাতে যাচ্ছি, এটা হচ্ছে মাইটোসিস। আর অ্যামাইটোসিসটা আমাদের কি কাজে লাগে সেটা বলছি। অ্যামাইটোসিসটা হচ্ছে ওই যে নিম্ন শ্রেণীর কিছু জীবের কথা বললাম, ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালজি, অ্যামিবা, ইস্ট, এই জাতীয় নিম্ন শ্রেণীর জীব যারা আছে তাদের সংখ্যা বৃদ্ধির জন্য, বংশ বৃদ্ধির জন্য অ্যামাইটোসিস কোষ বিভাজনটা সবচেয়ে জরুরি। মাইটোসিস কোষ বিভাজনে আমরা যাই। মাইটোসিসটা আমরা আগে পড়ে আসছি, নবম দশম শ্রেণীতে ছিল, অষ্টম শ্রেণীতেও আমি জানি ছিল, তোমাদেরও আছে। আগে আমরা সংজ্ঞাটা জানি, তারপরে বিস্তারিত আমরা বলবো। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? অ্যামাইটোসিসটা আমি মুছে দিচ্ছি, অ্যামাইটোসিসের আলোচনা শেষ। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যে কোষ বিভাজনে, যে ধরনের কোষ বিভাজনে একটি কোষের একটি মাতৃকোষ থেকে, মাতৃকোষ কাকে বলে, অপত্য কোষ কাকে বলে, আবারও মনে রাখবা, মাতৃকোষ মানে যে কোষটা বিভাজিত হচ্ছে, আর অপত্য কোষ মানে বিভাজিত হয়ে নতুন যে কোষগুলো তৈরি হলো। মাইটোসিসের সংজ্ঞায় আমরা যদি বলি, যে ধরনের কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষ থেকে সমগুণ সম্পন্ন
সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি নতুন কোষের সৃষ্টি। ভালো করে খেয়াল করবা, একটা মাতৃকোষ থেকে কয়টা সৃষ্টি হবে মাইটোসিস প্রক্রিয়ায়? দুইটা। একটি মাতৃকোষ থেকে সমগুণ সম্পন্ন, মানে মাতৃকোষ এবং অপত্য কোষের গুণাগুণ একই থাকবে। সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, মাতৃকোষে যা ক্রোমোজোম থাকবে অপত্য কোষে একই সংখ্যক ক্রোমোজোম থাকবে এবং সম আকৃতির, আকৃতিও একই হবে। তিনটা জিনিস ভালো করে খেয়াল করবা, যে মাতৃকোষ অপত্য কোষ, মাইটোসিসে কি হবে? একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হবে। যেই দুইটা অপত্য কোষ তৈরি হবে ওই দুইটা অপত্য কোষ কি হবে? মাতৃকোষের সম আকৃতির। নাম্বার ওয়ান, আকৃতিটাও সমান হবে, তারপরে গুণাগুণও একই রকম হবে, ক্রোমোজোম সংখ্যাও একই থাকবে। এই তিনটা জিনিস মনে রাখলে বুঝতে পারবা। আমি পুনরায় সংখ্যাটা আবার বলি, যে ধরনের কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে সম আকৃতির, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়, সে ধরনের কোষ বিভাজনকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। আশা করি বুঝতে পেরেছ। এখন ভালো করে খেয়াল করো, মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা কি থাকে? ক্রোমোজোম সংখ্যা একই থাকে। মাতৃকোষে যে যত সংখ্যক ক্রোমোজোম থাকবে অপত্য কোষেও সেই একই সংখ্যক ক্রোমোজোম থাকবে। যেহেতু মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একই থাকে, সেই জন্য মাইটোসিস কোষ বিভাজনের আরেকটা নাম হচ্ছে মাইটোসিস বা ইকুয়েশনাল ডিভিশন। ইকুয়েশনাল ডিভিশন বাংলায় বলা হয় সমীকরণিক বিভাজন। বাংলায় বলা হয় সমীকরণিক বিভাজন, ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন। আশা করি মাইটোসিসটা বুঝতে পেরেছ। আমি আরেকবার বলি, মাইটোসিসে কি হয়? তিনটা ঘটনা। মাইটোসিসে কি হয়? একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয় এবং যে দুটি অপত্য কোষ সৃষ্টি হলো ওই দুইটা অপত্য কোষ মাতৃকোষের সমান আকৃতির হয়, মাতৃকোষের গুণাগুণের মতো একই রকম গুণাগুণ বিশিষ্ট হয় এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়। তিনটা জিনিস। কোষ হয় একটা কোষ থেকে দুইটা কোষ, যে দুইটা কোষ হবে তাদেরকে বলা হয় অপত্য কোষ। এই অপত্য কোষগুলো কি হবে? মাতৃকোষের সমান আকৃতির, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। যেহেতু ক্রোমোজোম সংখ্যা সমান থাকে সেই জন্য মাইটোসিস সেল ডিভিশনের আরেক নাম হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন। এখন প্রশ্ন হচ্ছে মাইটোসিস কোথায় হয়? মাইটোসিসটা হয় জীবের দেহ কোষে, দৈহিক কোষে এবং বিভাজন ক্ষমতা সম্পন্ন সকল প্রকার দৈহিক কোষে মাইটোসিস হয়ে থাকে। এবং তোমরা সবাই জানো, আমরা সবাই জানি, আমাদের যে দৈহিক বৃদ্ধি, গাছপালা, গরু ছাগল, হাঁস মুরগি সবার যে দৈহিক বৃদ্ধি, এটা কিন্তু মাইটোসিস প্রক্রিয়ারই ফল। মাইটোসিস প্রক্রিয়ায় কোষগুলি বারবার বিভাজিত হয় এবং আমরা বা অন্যান্য প্রাণীকুল, উদ্ভিদকুল দৈহিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে মাইটোসিসের গুরুত্ব আমরা পরবর্তীতে আলোচনা করব। মাইটোসিসের ডিভিশন, মাইটোসিসের যে ধাপগুলো আছে সেগুলি পড়বার পরে এখন এক কথায় শুধু বললাম যে মাইটোসিসের মূল কাজটা হচ্ছে, মূল যে উপকারটা সেটা হচ্ছে যে কোনো ধরনের জীবের দৈহিক বৃদ্ধির সাথে মাইটোসিস প্রক্রিয়াটা জড়িত এবং মাইটোসিসটা সবসময় কোথায় হবে? উদ্ভিদের বা প্রাণীর বিভাজন ক্ষমতা সম্পন্ন দেহ কোষে হবে, কখনোই জনন মাতৃকোষে হবে না। বিভাজন ক্ষমতা সম্পন্ন দেহ কোষেই মাইটোসিস হবে। মাইটোসিস সম্পর্কে আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন 3 নাম্বার যে কোষ বিভাজনটা আছে যার নাম হচ্ছে মিওসিস, সেই সম্পর্কে পড়ব। তার আগে মাইটোসিসে কি শিখলাম আরেকবার সংক্ষেপে বলি। মাইটোসিস হচ্ছে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে, যে দুইটা কোষ তৈরি হবে সেই দুইটা কোষের আকৃতি, সেই দুইটা কোষের গুণাগুণ, সেই দুইটা কোষের ক্রোমোজোম সংখ্যা হুবহু মাতৃকোষের ন্যায় হবে এবং যেহেতু ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে সেই জন্য মাইটোসিসের আরেক নাম হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন।
এখন আমরা কোষ বিভাজনের যে তৃতীয় যে অংশটা আছে মিওসিস, আমরা কোষ বিভাজন বলছিলাম 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এখন আমরা মিওসিস সম্পর্কে জানবো। মিওসিসটা মাইটোসিস প্রক্রিয়ার তুলনায় অনেক জটিল। আমরা যখন এর ধাপগুলো পড়ব তখন জানতে পারবো। এখন আমি শুধু সংজ্ঞাটা তোমাদেরকে বলছি, তারপরে আস্তে আস্তে আমরা এদের যে ধাপগুলো আছে বা পর্যায়গুলো আছে সেগুলো পড়ব। মিওসিসের সংজ্ঞাটা একটু যদি বলি, যে ধরনের কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার, যে ধরনের কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ আর অপত্যকোষ, সেই জন্য আরও একবার ভালো করে মনে রাখবা, মাতৃকোষ মানে যে কোষটা বিভাজিত হচ্ছে, অপত্যকোষ মানে নতুন সৃষ্ট কোষ। যে ধরনের কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে, তাহলে দেখো ভালো করে খেয়াল করো, তাহলে কি হবে, মাতৃকোষের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম বিভাজিত হবে দুইবার আর ক্রোমোজোম বিভাজিত হবে একবার। তাহলে বিভাজিত হয়ে যেহেতু নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুইবার বিভাজিত হবে, তাদের কোষ তৈরি হবে কয়টা? মাইটোসিসে একবার বিভাজিত হয়েছিল নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, সেই জন্য কয়টা কোষ হয়েছিল মাইটোসিসে? 2টা কোষ। এখানে আমরা শুরুতেই বললাম যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুইবার বিভাজিত হবে, তাহলে একবার বিভাজনে যেহেতু 2টা কোষ হয়েছিল, মিওসিসে দুইবার বিভাজিত হবে, তাহলে কোষ সংখ্যা হবে কয়টা? নিশ্চিতভাবে 4টা। আশা করি বুঝতে পেরেছো। আমি সংজ্ঞাটা আরেকবার বলি, যে ধরনের কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে, ক্রোমোজোম বিভাজিত হবে, তাহলে ক্রোমোজোম বিভাজিত হলে কি হবে? ক্রোমোজোম বিভাজিত হলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার চেয়ে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাবে? অর্ধেক। মাইটোসিসে কি ছিল? মাইটোসিসে মাতৃকোষে যে সংখ্যক ক্রোমোজোম ছিল, অপত্যকোষে একই সংখ্যক ক্রোমোজোম। কিন্তু মিওসিসে কি হয়? মাইটোসিসে কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় নাই। মাইটোসিসে বিভাজিত হয়েছিল শুধুমাত্র নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার, আর মিওসিসে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুইবার। তাহলে মাইটোসিসে একবার বিভাজিত হয়ে 2টা কোষ হয়েছিল, এখানে দুইবার বিভাজিত হবে, সেই জন্য 4টা কোষ তৈরি হবে। এবং মাইটোসিসে ক্রোমোজোম বিভাজিত হয় নাই, সেই জন্য মাতৃকোষের ক্রোমোজোম অপত্যকোষের ক্রোমোজোম সমান ছিল। আর এখানে মিওসিসে কি হয়? ক্রোমোজোম একবার বিভাজিত হয়। একবার বিভাজিত হলে কি হয়? মাতৃকোষে যত সংখ্যক ক্রোমোজোম ছিল, অপত্যকোষে তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখন ভালো করে খেয়াল করো, যে ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজনের মাধ্যমে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এবং ভিন্ন গুণ সম্পন্ন, আগে মাইটোসিসে কিন্তু ছিল সমগুণ সম্পন্ন, মাতৃকোষ এবং অপত্যকোষের গুণাগুণ একই ছিল। মাইটোসিসে মাতৃকোষ এবং অপত্যকোষের গুণাগুণ কিন্তু একই ছিল। মিওসিসে গিয়ে কি হয়ে যাবে? মাতৃকোষ এবং অপত্যকোষের গুণাগুণ ভিন্ন হয়ে যাবে এবং ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। কেন অর্ধেক হবে? কারণ ক্রোমোজোমের বিভাজন ঘটে। মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা একই কেন ছিল? কারণ মাইটোসিসে ক্রোমোজোম বিভাজিত হয় নাই, সেই জন্য মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে যা ছিল অপত্যকোষেও তাই থাকবে। আর মিওসিসে যেহেতু ক্রোমোজোমের বিভাজন ঘটে, সেই জন্য মাতৃকোষে যত সংখ্যক ক্রোমোজোম থাকবে, অপত্যকোষে তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম আসবে। তাহলে 2টা বিষয় মনে রাখতে হবে মিওসিসের ক্ষেত্রে। 1 নাম্বার হচ্ছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের দুইবার বিভাজন ঘটবে। দুইবার বিভাজন ঘটলে কয়টা কোষ তৈরি হবে? 4টা কোষ তৈরি হবে। এবং ক্রোমোজোমের কয়বার বিভাজন ঘটবে? একবার বিভাজন ঘটবে। ক্রোমোজোমের একবার বিভাজন ঘটলে কি হবে? মাতৃকোষে যত সংখ্যক ক্রোমোজোম থাকবে, অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা ঠিক তার অর্ধেকে পরিণত হবে। এটাই হচ্ছে মিওসিস। তাহলে আমরা জানলাম কি, মিওসিসে একটা কোষ থেকে কয়টা কোষ হয়? 4টা কোষ হয়। কেন 4টা কোষ? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুইবার বিভাজিত হয়। আর মিওসিসে ক্রোমোজোম সংখ্যা কিরকম থাকে? মাতৃকোষে যা থাকে, অপত্যকোষে তার অর্ধেক থাকে। কেন অর্ধেক থাকে? কারণ ক্রোমোজোম একবার বিভাজিত হয়। যেটা মাইটোসিসে ক্রোমোজোম, যেহেতু মাইটোসিসে ক্রোমোজোম বিভাজিত হয় নাই, সেই জন্য ক্রোমোজোম সংখ্যা একই ছিল। কিন্তু মিওসিসে কি হবে? কোষ সংখ্যা হবে 4টি
ক্রোমোজোম সংখ্যা হবে মাতৃকোষের তুলনায় অর্ধেক এবং অপত্য কোষের গুণাগুণ হবে মাতৃকোষের তুলনায় ভিন্ন। এই রকমের যদি কোষ বিভাজনটা হয় তখন আমরা তাকে বলবো মিওসিস কোষ বিভাজন। এখন মিওসিস কোষ বিভাজনের আরেকটা নাম হচ্ছে রিডাকশনাল সেল ডিভিশন বা হ্রাসমূলক। হ্রাস মানে কমে যাওয়া। কি কমে যায়? মিওসিসে কি কমে যায়? ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে পরিণত হয়। যেহেতু মিওসিসে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার তুলনায় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে পরিণত হয়, সেই জন্য মিওসিসের আরেক নাম হচ্ছে রিডাকশনাল সেল ডিভিশন বা হ্রাসমূলক কোষ বিভাজন। মিওসিসের আরেক নাম হচ্ছে রিডাকশনাল সেল ডিভিশন, হ্রাসমূলক কোষ বিভাজন বাংলায় বলা হয়। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় কেন মিওসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়, উত্তরটা খুবই সিম্পল। যেহেতু মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার তুলনায় অর্ধেকে পরিণত হয় বা ক্রোমোজোম সংখ্যা কমে যায়, সেই জন্য মিওসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। আর মাইটোসিসের নাম কি ছিল? মাইটোসিস ছিল সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন, মানে সমান থাকবে। কেন সমান? কি সমান? মাইটোসিসে কেন সমীকরণিক বিভাজন বলা হয়? কারণ হচ্ছে যেহেতু মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, সেই জন্য মাইটোসিসকে বলা হচ্ছিল ইকুয়েশনাল ডিভিশন। আর মিওসিসে কি হয়? অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে পরিণত হয়, সেই জন্য মিওসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন বা রিডাকশনাল ডিভিশন। আশা করি বুঝতে পেরেছো। দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে মিওসিসে একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়। কেন হয় সেটাও বলছি, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের দুইবার বিভাজন ঘটে। আরেকটা হচ্ছে মিওসিসে যে অপত্য কোষগুলি তার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের তুলনায় অর্ধেকে পরিণত হয়। কেন? কারণ ক্রোমোজোম বিভাজিত হয় বলেই অর্ধেকে পরিণত হয়। মাতৃকোষে যা থাকে অপত্য কোষে তার ঠিক অর্ধেক ক্রোমোজোম থাকে। আরেকটা হচ্ছে মাতৃকোষের যে গুণাগুণ থাকে অপত্য কোষের গুণাগুণ তার চেয়ে ভিন্ন হয়। কিন্তু মাইটোসিসে কিন্তু ছিল ঠিক তার উল্টা। মাইটোসিসে কি ছিল? মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা ছিল মাতৃকোষে যা ছিল অপত্য কোষে একই সংখ্যক ক্রোমোজোম ছিল। মাতৃকোষে গুণাগুণ যা ছিল অপত্য কোষের একই গুণাগুণ ছিল, কিন্তু এখানে গুণাগুণটাও ভিন্ন হয়ে যায়। শুধু মাইটোসিসে একটা কোষ থেকে দুইটা কোষ আর মিওসিসে একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হবে। আশা করি বুঝতে পারছো। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা হচ্ছে মিওসিস কেন দরকার। আমি একটা চিত্রের সাহায্যে 1 মিনিটে একটু বুঝাই। তোমরা সবাই জানো মিওসিস কোথায় হয়, সেই জিনিসটা আগে একটু জানো। মিওসিস কোথায় হয়? মিওসিস সবসময় হবে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট জনন মাতৃকোষে মিওসিস হবে, কখনোই দেহ কোষে হবে না, হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট কোষে হবে না। মনে রাখবেন, মিওসিস সবসময় হবে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট জনন মাতৃকোষে, দেহ কোষে হবে না। দেহ কোষে কি হয়? মাইটোসিস হয়। মাইটোসিসের মাধ্যমে আমাদের দৈহিক বৃদ্ধি ঘটে। আর মিওসিসটা হবে, ভালো করে মনে রাখবা, ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট জনন মাতৃকোষে। এবং মিওসিসটা কখন হয়? মিওসিস হয় যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ, মানে আমাদের মতো উচ্চ শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীতে মিওসিস হয় নিষেকের পূর্বে জনন মাতৃকোষে, ভালো করে মনে রাখো। আর নিম্ন শ্রেণীর উদ্ভিদে হয় নিষেকের পরে জাইগোটে। আবারও বলছি, মিওসিসটা সবসময় হবে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট জনন মাতৃকোষে, কখনোই দেহ কোষে হবে না, কখনোই হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট কোষে হবে না। নাম্বার 1। নাম্বার 2, কখন হয় মিওসিস? মিওসিসটা হবে নিষেকের পূর্বে, উচ্চ শ্রেণীর উদ্ভিদে বা প্রাণীতে নিষেকের পূর্বে জনন মাতৃকোষে হবে মিওসিসটা। আর নিম্ন শ্রেণীর উদ্ভিদ হবে নিষেকের পরে জাইগোটে মিওসিসটা হবে। এখন উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে কি ব্যাপারটা দাঁড়ায় আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। যে দেখো, প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যে মিওসিস কোথায় হয়। মিওসিস হয়, আমি পাশে একটু লিখে রাখি তোমাদের জন্য সুবিধা হবে, জনন মাতৃকোষ, ডিপ্লয়েড। এখন মিওসিস হবে জনন মাতৃকোষে, কখন? নিষেকের পূর্বে। দুইটা জিনিস,
নিষেকের পূর্বে হবে এবং জনন মাতৃকোষ, এই দুইটা টার্ম একটু মনে রাখো। মিওসিস হবে নিষেকের পূর্বে জনন মাতৃকোষে উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট উদ্ভিদে, আর নিম্ন শ্রেণীর বলছি নিষেকের পরে জাইগোটে। এখন উচ্চ শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে মিওসিসটা কি ভূমিকা পালন করে আমি এক মিনিটে একটু দেখাই। দেখো, এই যে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, এটা হচ্ছে একটা মনে করো পিতা বললাম, আর এটা আরেকটা ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, এটা হলো মাতা। এখন ডিপ্লয়েড মানে 2n, এই 2n। এখন দেখো মিওসিসটা কখন হয়, এখানে লেখা আছে কিন্তু নিষেকের পূর্বে হয় এবং কোথায় হবে, জনন মাতৃকোষে। এখন এই পিতা এবং মাতার যখন নিষেক হবে, নিষেকের পূর্বেই মিওসিসটা হয় এবং মিওসিসের ফলাফলটা কি, মিওসিসের ফলাফল হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে পরিণত হয়ে যাবে। এই জন্যই মিওসিসকে বলা হয় রিডাকশনাল ডিভিশন। এখন কি হয় দেখো, এই যে পিতা এবং মাতার, তাহলে টুয়াইসেনটা কি হয়ে যায়, মিওসিসের মাধ্যমে হয়ে যায় এন। এই মাতার টুয়াইসেন ডিপ্লয়েডটা হয়ে যায় মিওসিসের মাধ্যমে এন হয়ে যায়। এটা কখন হয়, নিষেকের পূর্বে। তারপরে যখন এই এন এবং এন, এই দুইটা এন এর নিষেকের ফলে আমরা যে জাইগোটটা পাই সেটা হয় 2n। আশা করি বুঝতে পারছো যে মিওসিসটা আমাদের জীবনে কি প্রভাব বিস্তার করে। মিওসিসটা ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট উদ্ভিদ বা প্রাণীতে কখন হবে, নিষেকের পূর্বে হবে এবং জনন মাতৃকোষে হবে। আবারও বলছি, তাহলে পিতা থাকবে টুয়াইসেন, মাতারও টুয়াইসেন। এখন এই টুয়াইসেনটাই নিষেকের পূর্বে কি হয়ে যায়, নিষেকের পূর্বে মিওসিসের মাধ্যমে হয়ে যায় অর্ধেক। ক্রোমোজোম সংখ্যা আমি আগেই বলছি মিওসিসের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে পরিণত হয়। তাহলে টুয়াইসেনটা পিতার টুয়াইসেনটা হয়ে যাবে n, মাতার টুয়াইসেনটা হয়ে যাবে n। এখন এই হ্যাপ্লয়েড এবং এই হ্যাপ্লয়েড, এই দুইটার মিলনের ফলে হয়ে যাবে ডিপ্লয়েড জাইগোট। এই ডিপ্লয়েড জাইগোট যেটা হইল সেটা আবার মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হতে হতে পূর্ণাঙ্গ উদ্ভিদ বা প্রাণী তৈরি হয়। কিন্তু তার আগ পর্যন্ত মিওসিস, এইখান পর্যন্ত মিওসিস। এই যে টুয়াইসেনটা মিওসিসের মাধ্যমে হয়ে গেল এন বা হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট, টুয়াইসেনটা হয়ে গেল এন। হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট ফিমেল গ্যামেট, হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট মেল গ্যামেট। কিভাবে হলো, টুয়াইসেন থেকে এন কিভাবে হলো, মিওসিসের মাধ্যমে হলো। এবং আমরা জানি মিওসিসের মাধ্যমে কি হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এখন এই মেল হ্যাপ্লয়েড মেল গ্যামেট, হ্যাপ্লয়েড ফিমেল গ্যামেটের যখন নিষেক হবে, মিলনের ফলে যে জাইগোট হবে সেটা হবে ডিপ্লয়েড বা টুয়াইসেন। এখন আমরা জানি এই পৃথিবীতে যত উদ্ভিদ প্রাণী আছে সবার উৎপত্তি কিন্তু একটা মাত্র কোষ থেকে। আমরা গরু, ছাগল, মানুষ, হাঁস, মুরগি, গাছপালা সবার ক্ষেত্রেই বলছি, সবার উৎপত্তি কিন্তু একটা মাত্র কোষ থেকে। এই কোষটা হচ্ছে এই কোষ, ডিপ্লয়েড জাইগোট। এই কোষটা থেকেই পরবর্তীতে কি হয়, শুধুমাত্র মাইটোসিস, শুধুমাত্র মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এই কোষটা বিভাজিত হতে 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 পূর্ণাঙ্গ উদ্ভিদ, পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হয়। কিন্তু শুরুতেই কিন্তু কি হয়, মিওসিস হয়। তাহলে মনে রাখতে হবে মিওসিস আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে দেখো, যদি এইখানে মিওসিস না হতো, এই পিতার টুয়াইসেন, মাতার টুয়াইসেন, মিওসিস না হলে এখানেও টুয়াইসেন থাকতো, এখানেও টুয়াইসেন থাকতো। তাহলে এই ডিপ্লয়েড মেল গ্যামেট, ডিপ্লয়েড ফিমেল গ্যামেটের মিলনের ফলে যে নিষেকের ফলে যে জাইগোটটা তৈরি হইতো সেটা হইতো 4n। দেখো ডাবল হয়ে গেল। পরবর্তী প্রজন্মে আবার কি হবে, এই 4n এর সাথে আবার আরেকটা 4n এর যখন মিলন হবে তখন যে জাইগোটটা পাওয়া যাবে সেটা হয়ে যাবে 8n। দেখতে পাচ্ছ? তাহলে আবার এই 8n এর সাথে যখন আরেকটা মেল গ্যামেট বা ফিমেল 8n এর মিলন হবে, তাদের মিলনের ফলে যে জাইগোটটা হয়ে যাবে সেটা হবে 16n। ক্যামেরা কি দেখা যাচ্ছে? জি স্যার। দেখো ক্রোমোজোম সংখ্যা প্রতি প্রজন্মে ডাবল হচ্ছে। প্রথমে ছিল 2n, দ্বিতীয় প্রজন্মে হয়ে গেল 4n, তৃতীয়তে হয়ে গেল 8n, তারপরে হয়ে গেল 16। মানে প্রতি প্রজন্মেই ক্রোমোজোম সংখ্যা ডাবল হারে বাড়তে থাকে। মিওসিস যদি না হতো তাহলে এরকম হতো। আর মিওসিসটা হওয়ার কারণে কি হয়, শুরুতেই নিষেকের পূর্বে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হওয়ার কারণে পিতার হ্যাপ্লয়েড, মাতার হ্যাপ্লয়েড, এই দুইটা হ্যাপ্লয়েডের মিলনের ফলে কি হয়ে যায়, একটা ডিপ্লয়েড জাইগোট হয়।
এই ডিপ্লয়েড জাইগোটটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হতে হতে পূর্ণাঙ্গ উদ্ভিদ বা প্রাণী গঠিত হয়। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন মাইটোসিস কোষ বিভাজনের যে বিস্তারিত যে পর্যায়গুলো আছে সেই সম্পর্কে একটু জানবো। কিন্তু বোঝা যায় না, আছে স্টুডেন্টরা 8 জন। কত? 10? 8 জন। 8? জি স্যার। 8 জনের মধ্যে তো এখানেই দুইটা। শুরুতে কয়জন ছিল? শুরুতে স্যার 10 থেকে 20 পর্যন্ত গেছিল। উপস্থিতি আজকে খুব কম, তার ভিতরে রোমান স্যার আছে। রোমান স্যার আছে। আচ্ছা, এখন আমরা মাইটোসিস কোষ বিভাজন করবার আগে একটু কোষ চক্র সম্পর্কে একটু বলি। কোষ চক্র আরেকটা হচ্ছে ইন্টারফেজ। এই দুইটা জিনিস সম্পর্কে আমরা জানবো। সবার আগে আমরা জানি কোষ চক্র কাকে বলে। কোষ চক্রটা হচ্ছে একটা কোষের সৃষ্টি, একটা কোষের বৃদ্ধি এবং ওই কোষটির বিভাজন এর মতো যে ঘটনাগুলি যে চক্রাকারে চলে সেই জিনিসটাকেই বলা হয় কোষ চক্র। অর্থাৎ তিনটা জিনিস। কোষ চক্র মানে হচ্ছে একটা কোষ প্রথমে সৃষ্টি হলো, একটা কোষের সৃষ্টি, ওই কোষটাই সৃষ্টি হওয়ার পরে বৃদ্ধিপ্রাপ্ত হলো, ওই কোষের বৃদ্ধি এবং ওই বৃদ্ধিপ্রাপ্ত কোষটা পরবর্তীতে বিভাজিত হলো। এই তিনটা ঘটনা যে চক্রাকারে চলে, একটার পর একটা চলে, এই চক্রটাকেই বলা হয় কোষ চক্র। আবারও বলছি, কোষ চক্র মানে হচ্ছে একটা কোষের সৃষ্টি, ওই কোষের বৃদ্ধি এবং পরবর্তীতে ওই কোষেরই বিভাজনের মতো যে ঘটনাগুলি, সেই ঘটনাগুলির যে চক্রাকারে চলতে থাকে সেই চক্রটাকেই বলা হয় কোষ চক্র। এখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে একটা কোষ বিভাজিত হতে যে সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে কোষ বিভাজনের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে কোষের বেশি সময় লাগে। এবং বলা হয় যে একটা কোষ বিভাজিত হতে সময় লাগে, মনে করো যতটুকু সময় লাগে তার 5% থেকে 10% হচ্ছে বিভাজন, আর 90% থেকে 95% হচ্ছে বিভাজনের প্রস্তুতি। মানে মোট কথা একটা কোষ বিভাজনের যে সময় লাগে, সত্যিকারের বিভাজনের জন্য সময় লাগে খুব কম, যতটুকু সময়ের প্রয়োজন তার 5 থেকে 10% শুধু ব্যয় হয় বিভাজনে, বাকি 95 থেকে 90% সময় লাগে বিভাজনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিতে যে সময় লাগে সেটা। তাহলে একটা কোষ বিভাজনের জন্য যে প্রস্তুতিটা দরকার হয়, ওই প্রস্তুতিমূলক যে পর্যায় তাকে বলা হয় ইন্টারফেজ। এই সংজ্ঞা দুটো একটু মনে রাখবা, একটা হচ্ছে কোষ চক্র এবং আরেকটা হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজটা হচ্ছে কোষ বিভাজনের ঠিক পূর্বের যে প্রস্তুতিমূলক যে দশা, মানে একটা কোষ যখন বিভাজিত হবে, ওই বিভাজিত হওয়ার পূর্বে কোষটাকে কিছু প্রস্তুতিমূলক কাজকর্ম সেরে নিতে হয়। সেই প্রস্তুতিমূলক কাজকর্ম সারার যে পর্যায়টা, সেই পর্যায়টাকে বলা হয় ইন্টারফেজ। আর কোষ চক্র মানে হচ্ছে একটা কোষের সৃষ্টি, ওই কোষের বৃদ্ধি এবং ওই কোষটার বিভাজনের মতো যে ঘটনাগুলি চক্রাকারে চলে, একটার পর একটা যে চক্রাকারে চলতে থাকে, তাকেই বলা হয় কোষ চক্র। এবং কোষ চক্রের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে কোষের বিভাজন আর একটা বিভাজনের প্রস্তুতি। বিভাজনের সময় খুব কম লাগে, 24 ঘন্টা যদি ধরি, 24 ঘন্টার মধ্যে ধরে নাও 1 ঘন্টা লাগবে বিভাজনে, আর প্রস্তুতিতে লাগবে বাকি 23 ঘন্টা। আমরা যদি একটা আনুমানিক ধরে নেই যে একটা কোষ বিভাজনের সময় যদি 24 ঘন্টা ধরি, তাহলে মূল বিভাজনের সময় লাগবে ধরে নাও 1 ঘন্টা, আর বাকি 23 ঘন্টাই লাগবে ওই বিভাজনের জন্য কোষের প্রস্তুতিতে। এখন ইন্টারফেসটা কি? ইন্টারফেসটা হচ্ছে কোষকে, একটা কোষ বিভাজিত হওয়ার পূর্বে যে প্রস্তুতিমূলক পর্যায়টা থাকে, সেই কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়টাকে বলা হয় ইন্টারফেস। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন মাইটোসিস কোষ বিভাজনের যে পর্যায়গুলো আছে সেই সম্পর্কে জানবো। আচ্ছা 35। আর 10 মিনিট আমি পড়াবো, তারপরে নেক্সট ক্লাসে আমি বাকি তোমাদের যে পর্যায়গুলো আছে, আজকে দেখি 2টা পর্যায় পড়ানো যায় কিনা। এখন আমি মাইটোসিস কোষ বিভাজন শুরু করলাম।
সংজ্ঞাটা আগেই বলেছি, এখন মাইটোসিসের পর্যায়। মাইটোসিস কোষ বিভাজন দুইটা পর্যায়ে থাকে মাইটোসিসের। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, যাকে বলা হয় কেরিওকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, যাকে বলা হয় সাইটোকাইনেসিস। আগে কেরিওকাইনেসিসটা হয়, তারপরে সাইটোকাইনেসিস হয়। আবার বলছি, মাইটোসিস কোষ বিভাজনে দুইটা ঘটনা থাকে, দুইটা পর্যায় থাকে। একটা হচ্ছে কেরিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। আগে কেরিওকাইনেসিসটা সম্পন্ন হবার পরে, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনটা সম্পন্ন হবার পরেই সাইটোপ্লাজমের বিভাজনটা হয়। তাহলে কেরিওকাইনেসিসটাই হচ্ছে প্রথমে হয়, এবং কেরিওকাইনেসিসের 5টা পর্যায় আছে, বা মাইটোসিস কোষ বিভাজনের 5টা পর্যায় কেরিওকাইনেসিস। কেরিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন। তাহলে 5টা পর্যায় কি কি? 1 নম্বর হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 5টা হচ্ছে কেরিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন। তাহলে মাইটোসিসের 5টা পর্যায়ের নাম যদি আমাদেরকে বলতে বলা, আমরা কিন্তু এই 5টাই বলবো: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে এই 5টা পর্যায়ে কি? এই 5টা পর্যায় হচ্ছে কেরিওকাইনেসিস। কেরিওকাইনেসিস শেষ হবার পরে শুরু হবে কেরিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন। তার মানে এই 5টা পর্যায়ের মাধ্যমে নিউক্লিয়াসটা বিভাজিত, ওই কোষটা, যে কোষটা বিভাজিত হচ্ছে সেই কোষের নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে এই 5টা পর্যায়ের মাধ্যমে একে একসাথে বলা হয় কেরিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন। এই কেরিওকাইনেসিস সম্পন্ন হবার পরে হয় সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। এখন আমরা প্রথমে প্রোফেজ ধাপ সম্পর্কে জানি। একজন আছে? 8জন। 8জন। তার মধ্যে আমি তুমি তো আছি। প্রোফেজ ধাপে কি হয় সেই ঘটনাগুলি বলি। প্রোফেজ ধাপ মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা পর্যায় আছে, একটু পানি খেয়ে নিচ্ছে। মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা পর্যায়ের কথা বললাম, 5টা পর্যায় হচ্ছে কেরিওকাইনেসিসের পর্যায়, আগে বলেছি। ওই 5টা পর্যায়ে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়টার নাম হচ্ছে প্রোফেজ। এই প্রোফেজ পর্যায়ে কি কি ঘটনাগুলি ঘটে সেটা সংক্ষেপে আমি একটু বলি। তার আগে আমি যদি ছবিটা পরে আঁকছি, ঘটনাগুলি কি ঘটে একটু বলি। প্রথমে ওই কোষের নিউক্লিয়াসটা আকারে বড় হয়, সংশ্লিষ্ট কোষের নিউক্লিয়াসটি আকারে বড় হয়। এরপরে কি হয়? 2 নাম্বার, ওই কোষের নিউক্লিওপ্লাজম থেকে, আমি কোষটা আগে আঁকি, তারপরে তোমাদের জন্য একটু সুবিধা হলেও হতে পারে, তবে কোষের সাথে তোমার চিত্রের বা বর্ণনার খুব একটা মিল পাওয়া যাবে না। তারপরে আমি কোষটা একটু আঁকি। এটা হচ্ছে একটা কোষ, কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস। এই কোষের মধ্যে নিউক্লিয়াস, এবং শুরুতে মাইটোসিসের প্রোফেজ, সবচেয়ে বড় ধাপ, বড় পর্যায় প্রোফেজটা। প্রোফেজ দশার শুরুতে কি হয়? নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে যায়। বড় হয়ে যায় মানে পুরো কোষ, অন্যান্য সময় নিউক্লিয়াস ধরো থাকে এইরকম জায়গায় নিউক্লিয়াসটা থাকে, আর বাকি জায়গাটা ফাঁকা থাকে। কিন্তু যখনই ওই কোষটা বিভাজিত হতে শুরু করে, তখন নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে প্রায় কোষের সম্পূর্ণ জায়গাটা এইভাবে দখল করে নেয়। এই যে কোষটা আকারে বড় হয়ে যায়। 1 নাম্বার, নিউক্লিয়াসের মধ্যে প্রোফেজ দশার শুরুতে কি হয়? একটা কোষের নিউক্লিয়াসটা আকারে বড় হয়, নিউক্লিয়াস আকারে বড় হয়। নাম্বার 1, নিউক্লিয়াস বড় হয়। 2 নাম্বারে কি হয়? এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? আমরা জানি নিউক্লিয়াসের 4টা অংশ: নিউক্লিয়ার মেমব্রেন,
ভিতরে থাকে নিউক্লিওপ্লাজম, গোলাকার একটা বস্তু থাকে, তাকে বলা হয় নিউক্লিওলাস। আর পেঁচানো সুতার মতো যে অংশগুলি থাকে তাদেরকে বলে নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়াসটা একটু মনে রাখো, নিউক্লিয়াসের 4টা অংশ। বাইরের অংশটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, ভিতরে যে আঠালো পদার্থটা থাকে তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থা থাকে 2টা বস্তু, কালো রঙের একটা হলো সেটাকে বলা হয় নিউক্লিওলাস, এবং সুতার মতো পেঁচানো যে বস্তুগুলো থাকে তাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। এখন প্রথমে কি হয়, প্রথমে নিউক্লিয়াসটা আকারে বড় হয়, যে কোষটা বিভাজিত হচ্ছে তার নিউক্লিয়াসটা আকারে বড় হয়। 2 নম্বরে কি হয়, নিউক্লিওপ্লাজম, এই যে নিউক্লিয়াসের মধ্যে যে জলীয় অংশ থাকে, নিউক্লিওপ্লাজম থেকে পানি বের হয়ে যায়। নিউক্লিওপ্লাজম থেকে পানি বের হয়ে যাবার কারণে নিউক্লিয়ার রেটিকুলামগুলো পেঁচানো ছিল, পেঁচানো অবস্থা থেকে খুলে গিয়ে খাটো আর মোটা হয়ে যায়। তাহলে 2টা পয়েন্ট কিন্তু আমি বললাম, নাম্বার 1 নিউক্লিয়াসটা আয়তনে বড় হয়, নাম্বার 2 নিউক্লিওপ্লাজম থেকে পানি বেরিয়ে যাবার কারণে নিউক্লিয়ার রেটিকুলামগুলো পেঁচানো অবস্থা থেকে খুলে যায়, খুলে গিয়ে খাটো এবং মোটা হয়ে যায়। নাম্বার 3 তে কি হয়, ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ার ছাড়া বাহু বরাবর লম্বালম্বি বিভক্ত হয়ে যায়। এইটা যদি ক্যামেরাটা একটু দিকে, এটা ধরি একটা ক্রোমোজোম, তাহলে 3 নাম্বার পয়েন্টে কি, এই ক্রোমোজোমগুলি, এটা হলো সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না, বাহুগুলো এটা লম্বালম্বি এরকম বিভক্ত হয়ে ক্রোমাটিডে পরিণত হয়ে যায়। এই হলো এটা ক্রোমোজোম, এটা হলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এই কালো অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু, এটা সেন্ট্রোমিয়ার। এখন কি হয়, এই বাহুগুলো সেন্ট্রোমিয়ার ছাড়া দৈর্ঘ্য বরাবর বাহু দুটি লম্বালম্বি বিভক্ত হয়ে যায়। এই যে লম্বালম্বি বিভক্ত, এখানে একটা ছিল, এখানে একটা, 2টা, এখানে একটা ছিল, একটা, 2টা, এই অবস্থাটাকে বলা হয় ক্রোমাটিড। তাহলে 3 নাম্বার পয়েন্টে কি বললাম, 3 নাম্বার পয়েন্টে বললাম যে ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ার ছাড়া বাহু বরাবর লম্বালম্বি বিভক্ত হয়ে ক্রোমাটিডে পরিণত হয়। তাহলে ক্রোমাটিডে পরিণত হলে কি হবে, একটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড থাকবে, একটা ক্রোমোজোমে থাকবে 2টা ক্রোমাটিড, এবং ওই অবস্থাকে বলা হয় ডায়াড। ডাই মানে 2, একটা ক্রোমোজোমে 2টা ক্রোমাটিড থাকে, সেই জন্য ওই অবস্থাটাকে বলা হয় ডায়াড, DAD, ডায়াড। তাহলে আমরা 3টা পয়েন্ট শিখলাম। প্রোফেজে কি হয়, আবারও বলছি 3টা পয়েন্ট। প্রথমে নিউক্লিয়াসটা আয়তনে বড় হয়। নাম্বার 2 কি হয়, নিউক্লিওপ্লাজম থেকে পানি বের হয়ে যায়, পানি বের হয়ে যাবার কারণে নিউক্লিয়ার রেটিকুলামগুলো পেঁচানো অবস্থা থেকে খুলে গিয়ে খাটো এবং মোটা হয়ে যায়। আর নাম্বার 3 কি হয়, ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ার ছাড়া বাহু বরাবর লম্বালম্বি ভাবে বিভক্ত হয়, বাহু বরাবর লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে কিসে পরিণত হয়, ক্রোমাটিডে পরিণত হয়। তাহলে একটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিডে পরিণত হবে, একটা ক্রোমোজোম থেকে 2টা ক্রোমাটিড হবে, এই অবস্থাকে বলা হয় ডায়াড। কিভাবে হয়, এই যে ক্রোমোজোমের এটা সেন্ট্রোমিয়ার, এটা বাহু, এটা বাহু, সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না, বাহুটা লম্বালম্বি বিভক্ত হয়ে 2টা ক্রোমাটিড, একটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড থাকবে, 2টা ক্রোমাটিড থাকবে। আর 3 নাম্বারটা হচ্ছে, সব 3টা বৈশিষ্ট্য বলছি, 4 নাম্বার হচ্ছে আর যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, এদের বিলুপ্তি শুরু হয়। 4টা পয়েন্ট, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয়। এই হচ্ছে প্রোফেজ দশার যে বৈশিষ্ট্যগুলি বা ঘটনাগুলি ঘটে, সেটা আমি তোমাদেরকে বললাম। এখন আমি যদি চিত্র আঁকি, চিত্রটা অনেকটা এরকম হবে। কয়জন আছে ক্লাসে? 12 জন। এটা হচ্ছে প্রোফেজ দশার চিত্র। এখন আমি যদি লেবেল করি, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন,
এটা হচ্ছে নিউক্লিওলাস। এটা হচ্ছে গোলাকার যেটা সেন্ট্রোমিয়ার। এটা ক্রোমোজোম। এটা হচ্ছে ওই কোষের সাইটোপ্লাজম। এই হলো মোটামুটি প্রোফেজ দশার চিত্র, সাইটোপ্লাজম। এটা হচ্ছে পূর্ণাঙ্গ কোষটা, বাইরেটা হচ্ছে একটা কোষ, এখানে আরেকটা কোষ আছে, এখানে কোষ আছে, এখানে কোষ আছে, এখানে কোষ কিন্তু একটার সাথে আরেকটা লাগানো থাকে, আর কোনো ফাঁক থাকে না। আমরা একটা কোষের চিত্র দেখাচ্ছি। এই কোষটা বিভাজিত হচ্ছে প্রোফেজ দশায়। কি হয়, আমি আবারও চারটা মূল প্রথমে হচ্ছে প্রোফেজ দশার শুরুতে সংশ্লিষ্ট কোষ যে কোষটা বিভাজিত হচ্ছে তার নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে যায়। আকারে বড় হওয়ার পরের ধাপে কি হয়, পরের ধাপে 2 নম্বরে নিউক্লিওপ্লাজম থেকে পানি বের হয়ে যায়। পানি বের হওয়ার কারণে নিউক্লিয়ার রেটিকুলাম যেগুলো থাকে সেগুলো পেঁচানো অবস্থা থেকে প্যাচ খুলে যায়, খুলে গিয়ে এরা খাটো এবং মোটা হয়ে যায়। আগে পৃথক হয়ে যায়, পেঁচানো অবস্থা থেকে খুলে গিয়ে পৃথক হয়ে যায়, পৃথক সূত্রে পরিণত হয়ে খাটো এবং মোটা হয়ে যায়। নাম্বার 3-তে কি বলছি, ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ার ছাড়া বাকি অংশে লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে যায়। লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে কিসে পরিণত হয়, ক্রোমাটিডে পরিণত হয়। অর্থাৎ সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না, কিন্তু বাহু দুটি লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে ক্রোমোজোম থেকে ক্রোমাটিড হবে। একটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড, 2টা ক্রোমাটিড, এবং ওই কথার নামটি ডায়াড। ডাই মানে 2, এতে একটা ক্রোমোজোমে 2টা ক্রোমাটিড থাকে, সেই জন্য তাকে বলা হয় ডায়াড। আর 4 নম্বরে যেটা বললাম, এই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, এই দুটার বিলুপ্তি শুরু হয়, মানে আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্তির শুরুটা হয় এই প্রোফেজ দশার শেষে, এটা মেমব্রেন এবং নিউক্লিয়াসে বিলুপ্তি শুরু হয়। কয় মিনিটে? আর 5 মিনিট আমি ক্লাস শেষ করে দিচ্ছি। প্রোফেজ 2 নম্বর নাম হচ্ছে প্রোমেটাফেজ। মাইটোসিসের 2 নম্বর যে ধাপ তার নাম হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ আমি বস্তুগুলি আগে একবার বলে নিই, খুব দ্রুত তোমরা খাতায় লিখে নাও। 1 নাম্বার, প্রোফেজে কি ছিল, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয়েছিল। আর এই প্রোমেটাফেজে কি হবে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 1, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ঘটনাটা, প্রোটিন জাতীয় পদার্থের সমন্বয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। এই প্রোমেটাফেজ দশাতেই স্পিন্ডল যন্ত্রটা তৈরি হয়। পরীক্ষার সময় হয়তো একটা উদ্দীপকে দিয়ে দিতে পারে, উদ্দীপকে কি দিতে পারে, যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় এই দশায় স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, দশাটি বর্ণনা করো। তখন তোমাকে ধরে নিতে হবে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে কোথায়, প্রোমেটাফেজ দশায়। তাহলে 2 নম্বরে আমরা কি লিখব, প্রথমে প্রোমেটাফেজের প্রথমটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 2 হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, প্রোটিন জাতীয় পদার্থের সমন্বয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। স্পিন্ডল যন্ত্রের 2টা মেরু থাকে, আমি স্পিন্ডল যন্ত্রটা একে দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, এটা হচ্ছে একটা মেরু, এটা হচ্ছে একটা মেরু। এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এই কোষের ভিতরে প্রোফেজ দশা এখানে কি ছিল, প্রোফেজ দশা এখানে ছিল নিউক্লিয়ার মেমব্রেন সহ নিউক্লিয়াসটা ছিল। আমরা প্রোফেজ দশার শেষে কিন্তু বলছিলাম কি, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয়। বিলুপ্ত হয়ে গিয়ে ওই নিউক্লিয়াস যে জায়গাটা অবস্থান করছিল সেখানেই এই স্পিন্ডল যন্ত্রটা তৈরি হলো। এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, কোষের ভিতরে তৈরি হয় প্রোমেটাফেজ দশায়। এবং কিসের সমন্বয়, প্রোটিন জাতীয় পদার্থের সমন্বয়। এটা হচ্ছে একটা মেরু, স্পিন্ডল যন্ত্রের এটা একটা মেরু, এটা একটা মেরু।
এবং মাঝখানের এই অংশটাকে বলা হয়, দুই মেরুর যে মাঝখানের অংশ এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। মাঝখানে যে অংশটা দুই মেরু, এই 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 অংশটা এইটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। এর দুইটা মেরু থাকে, এই একটা মেরু এই একটা মেরু, দুই মেরুর যে মাঝখানের অংশটা তাকে বলা হয় বিষুবীয় যন্ত্র। বৈশিষ্ট্যগুলি প্রোমেটাফেজের বলছি, দ্রুত একটু খাতায় লিখানো। নাম্বার 1, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যায়, 1। 2 নাম্বার, প্রোটিন জাতীয় পদার্থের সমন্বয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। এই স্পিন্ডল যন্ত্রের দুইটা মেরু থাকে, দুই মেরুর মাঝখানের অংশকে বলা হয় বিষুবীয় অঞ্চল। স্পিন্ডল যন্ত্রের দুইটা মেরু থাকে, এই একটা মেরু এই একটা মেরু, দুই মেরুর মাঝখানের অংশটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। আর এই যে স্পিন্ডল যন্ত্রের দুই ধরনের ফাইবার থাকে, একটা হচ্ছে ট্র্যাকশন ফাইবার আর একটা হচ্ছে স্পিন্ডল ফাইবার। এখন কোনটা কোন ফাইবার? এই স্পিন্ডল যন্ত্রের এগুলি হচ্ছে ফাইবার, এই যে আমি যে দাগগুলো দেখা যাচ্ছে কালো কালো, এগুলি হচ্ছে ফাইবার। এখন স্পিন্ডল যন্ত্রের মধ্যে যখন যেই ফাইবারে ক্রোমোজোম যুক্ত থাকবে তাকে বলা হবে ট্রাকশন ফাইবার। যেমন এখানে ক্রোমোজোম যুক্ত আছে, এটাকে বলা হবে ট্রাকশন ফাইবার। এটার মধ্যে ক্রোমোজোম যুক্ত নাই, এটা হচ্ছে স্পিন্ডল ফাইবার। এইটা হচ্ছে আরেকটা ক্রোমোজোম আমি যুক্ত করলাম, এখানে ধরো একটা ক্রোমোজোম, এখন দেখো এই যে স্পিন্ডল ফাইবারটা, এই স্পিন্ডল ফাইবারের মধ্যে 4টা ক্রোমোজোম যুক্ত আছে, 1 2 3 4। কিন্তু এই যে ফাইবারটা আমি লাল চিহ্নিত এঁকে দিচ্ছি, এই ফাইবারের মধ্যে কোনো ক্রোমোজোম যুক্ত নাই, এখানেও নাই, এই যে এটাতেও নাই। দেখো বুঝা যায় বোর্ড লেখা, এই লাল চিহ্নটা যে ফাইবারটা আছে এই ফাইবারের মধ্যে কোনো ক্রোমোজোম যুক্ত নাই, এই ফাইবারটাকে বলা হয় স্পিন্ডল ফাইবার। আর এই যে এইটাতে 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 এই 4টার মধ্যে ক্রোমোজোম যুক্ত আছে, এই ফাইবারকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। তাহলে স্পিন্ডল ফাইবার এবং ট্র্যাকশন ফাইবার, কোনটা স্পিন্ডল ফাইবার? যে ফাইবারের মধ্যে ক্রোমোজোম যুক্ত থাকবে না সেটা হচ্ছে স্পিন্ডল ফাইবার, যে ফাইবারের মধ্যে ক্রোমোজোম যুক্ত থাকবে তাকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্যটা কি বলবো? যে স্পিন্ডল। 2 নম্বর বৈশিষ্ট্যটা আবার বলছি, প্রোটিন জাতীয় পদার্থের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, এই দুই মেরুর মাঝখানের অংশটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। নাম্বার 3 কি বলবো? ওই যে স্পিন্ডল যন্ত্রের মধ্যে যে তন্তুর সাথে ক্রোমোজোমগুলো যুক্ত থাকে সেই তন্তুগুলোকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। আর স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোতে ক্রোমোজোম যুক্ত থাকে না সেই তন্তুগুলোকে আমরা কি বলবো? স্পিন্ডল ফাইবার। আর সর্বশেষ যেটা ক্রোমোজোমগুলি, এই ক্ষেত্রে কি হয়? ক্রোমোজোমগুলি বিষুবীয় অঞ্চলের দিকে অবস্থান করে। এই জায়গায় তোমরা দেখো, আমরা বলছি যে মেরু মাঝখানেটা বিষুবীয় অঞ্চল এবং ক্রোমোজোমগুলো সাধারণত বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। আজকে আমরা এই দুইটা পর্যায়ে পড়লাম মাইটোসিস, কোষ বিভাজনের, একটা হচ্ছে প্রোফেজ আর একটা প্রোমেটাফেজ। নেক্সট যেদিন আমার ক্লাস থাকবে আমি বাকি যে 3টা বাকি থেকে গেল, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং মাইটোসিস, কোষ বিভাজনের গুরুত্ব ইত্যাদি পড়ব। তার আগে সংক্ষেপে আরেকটু বলে নিই আমরা আজকে কি শিখলাম। আমরা আজকে প্রথমে শিখলাম কোষ বিভাজন কাকে বলে, কোষ বিভাজন কয় প্রকার সেটাও পড়েছি, অ্যামাইটোসিসের সংজ্ঞা, মাইটোসিসের সংজ্ঞা, মিওসিসের সংজ্ঞা, মাইটোসিস কোথায় হয়, মিওসিস কোথায় হয় এবং মিওসিসের ইম্পর্টেন্সটা কি। অনেকগুলি গুরুত্ব আছে, তার মধ্যে মূল গুরুত্বটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে পরিণত হয়ে যায় এবং বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যা যে ধ্রুব থাকে সেটা চিত্রের মাধ্যমে আমরা দেখিয়েছি। আর কি বললাম? যে মাইটোসিস যে কোষ বিভাজনটা আছে, মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা উপপর্যায় আছে বা ক্যারিওকাইনেসিসের যে 5টা উপপর্যায়, তার মধ্যে 2টা সম্পর্কে জেনেছি, একটা হচ্ছে প্রোফেজ আর একটা প্রোমেটাফেজ। এবং প্রোফেজ দশাটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী আর প্রোমেটাফেজটা সবচেয়ে ক্ষণস্থায়ী। এবং স্পিন্ডল যন্ত্র নামক যে যন্ত্রটা তৈরি হয় সেটা কোন দশায় তৈরি হয়? প্রোমেটাফেজ দশায়। স্পিন্ডল যন্ত্রটা বোর্ডে আঁকা আছে, দুই মেরু বিশিষ্ট যন্ত্র, দুই মেরুর মাঝখানের অংশকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এই স্পিন্ডল যন্ত্রটা তৈরি হয় প্রোটিন জাতীয় পদার্থের সমন্বয়ে এবং স্পিন্ডল যন্ত্রে অনেকগুলো ফাইবার বা তন্তু থাকে।
ফাইবারগুলি কি নামে পরিচিত? ট্র্যাকশন ফাইবার, স্পিন্ডল ফাইবার ইত্যাদি। ট্র্যাকশন ফাইবার কোনটা? যে ফাইবারে ক্রোমোজোমগুলো যুক্ত থাকবে সেগুলো হচ্ছে ট্র্যাকশন ফাইবার। আর যে ফাইবারে ক্রোমোজোম যুক্ত থাকবে না, ফ্রি থাকবে ফাইবারটা, তাকে বলা হবে স্পিন্ডল ফাইবার। যেমন এই চিত্রে দেখা যাচ্ছে, দেখো লাল চিহ্নিত দুটিতে কোনো ক্রোমোজোম যুক্ত নেই, সেটা হচ্ছে স্পিন্ডল ফাইবার। আর বাকি চারটার মধ্যে ক্রোমোজোম যুক্ত আছে, তারা হচ্ছে স্পিন্ডল ফাইবার। এবং প্রোমেটাফেজ দশার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে 4 নাম্বার, যেটা সর্বশেষ, সেটা হচ্ছে এই যে ক্রোমোজোমগুলি সেগুলি কোথায় অবস্থান করে? বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। আমরা যে আঁকলাম এটা কি? এটা হচ্ছে ক্রোমোজোম। আর এই যন্ত্রটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। কয় ডিগ্রি সেলসিয়াস? 56। আজকে এই পর্যন্তই, আমি শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, বাকি 3টা পর্যায় এবং মাইটোসিসের গুরুত্ব নিয়ে কথা হবে। যারা ক্লাস করেছো কষ্ট করে ধৈর্য নিয়ে, তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা ক্লাস করছো কষ্ট করে, তোমরা অবশ্যই এর ফলাফল, এর প্রতিদান পাবে। কষ্ট কখনো বৃথা যায় না। তোমরা কষ্ট করে অনলাইনে যুক্ত আছো, টাকা খরচ করে অনলাইনে যুক্ত আছো, অবশ্যই তোমরা তার ফলাফল পাবা। আর যারা অনলাইনে ক্লাস করছে না, যুক্ত নাই, এই কোচিংয়ে দৌড়াচ্ছে, ওই স্যারের কাছে দৌড়াচ্ছে, বাসায় ঘুমাচ্ছে, এই ফলাফলও তারা পাবে। প্রত্যেকেই তার কর্মের ফল পাবে। তোমরা কষ্ট করছো, তোমরা তোমাদের কর্মের ফল পাবা। যারা আরাম করছে, ঘুমাচ্ছে, পড়াশোনা করছে না বা অন্য কিছু করছে, তারাও তাদের কর্মের ফল পাবে। এবং কষ্টের ফল সবসময় মিষ্টি হয়। একটা কথা মনে রাখবা, আমার কথাটা অন্য শিক্ষকদের ক্লাসগুলো ফলো করো, আশা করি উপকৃত হবে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ তোমাদেরকে।